ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসংখ্য ধন্যবাদ। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড় ভাই, ইন্টারন্যাশনাল আমাদের রাজনীতিবিদরা দেশের খেলোয়াড়। ডক্টর ইউনূস ট্রাম্পকে একসময় গোল খাওয়াইছে, বুঝতে হবে বিশ্ব রাজনীতিতে প্রভাব তৈরি করে তিনি। একটি সংবাদ শুনে আমরা যার পর নাই হতাশ হয়েছি। আমরা জানতে পেরেছি সেনাপ্রধান এবং ডিজিএফআই তিনি চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে হুমকি ধামকি দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে ওয়াকারুজ্জামানকে আইনের আওতায় আনতে হবে, তার অপরাধের তদন্ত করতে হবে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ চলাকালীন সময়ে সেনাবাহিনী গণহত্যা চালিয়েছিল, সেনাবাহিনীর গুলিতে অনেকে নিহত হয়েছিল। সেটা কার নির্দেশ হয়েছে? ঠিক তেমনি বর্ষি গাইটা দিছে অনেক আগেই, কিন্তু সুতা ছাড়তেছিল ওই সুতা ছাড়ার মধ্যে একটা মাস ছুইটা গেছে ভাই। শুনতেছি এই সিলেট দিয়া কোন তামাবিল দিয়া পার হয়ে গেছে জানেন, কিন্তু বাকি মাছগুলা বাইর হইতে পারে নাই ভাই, ছুটতে পারে নাই। ওই যে আস্তে আস্তে এখন কাছে টাইনা নিয়ে আসছে, সবই ক্যান্টনমেন্টের মধ্যে আছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখ। একটি সংবাদ শুনে আমরা যার পর নাই হতাশ হয়েছি। আমরা জানতে পেরেছি সেনাপ্রধান এবং ডিজিএফআই তিনি চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে হুমকি ধামকি দিয়েছেন। কোন বিষয়ে তারা হুমকি দিয়েছেন, কেন হুমকি দিয়েছেন সেটাও আমরা জানতে পেরেছি। আমি আপনাদের আগেই জানিয়েছিলাম সেনাপ্রধান এবং ওই যে 56 জন জেনারেল, হাতে গোনা 1 2 3 4 5 6 56, এরা চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামের উপরে চরম নাখোশ হয়েছে। কোথাকার কোন শুকরা এত বড় সাহস সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয়, গুমের বিচার করতে আসে, এত বড় সাহস। কিন্তু যখন সমস্ত জনগণ তাজুল ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায়, তখন ইচ্ছা না থাকলেও অনেকটা বাধ্য হয়ে তারা সেটি মেনে নিতে বাধ্য হয়। তো সেই রাগ, সেই ক্ষোভ থেকে তাজুল ইসলামকে সেনাপ্রধান এবং ডিজিএফআই তারা একসাথে চিফ প্রসিকিউটরকে হুমকি ধামকি দিয়েছেন। আমরা জানতে পেরেছি ব্রিগেডিয়ার হাসান নাসিরের বরাতে তিনি ফেস দ্য পিপুলে সাগর ভাইয়ের একটা টক শোতে উপস্থিত হয়ে তিনি এই খবরটি বলেছেন। আপনারা যে কেউ সেখান থেকে দেখে নিতে পারবেন। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার কথা বলা হচ্ছে বারবার, যদিও তারা বারবার এই অ্যাসুরেন্স দিচ্ছে যে আমরা রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া আছে, রাষ্ট্রের যে বিদ্যমান কাঠামো আছে, যে বিদ্যমান আইন আছে, তার বাইরে আমরা যাব না। সে যেই হোক, আমরা এই বিচার প্রক্রিয়ার পক্ষে এবং আমরা দোষীদেরকে আইনের কাছে সোপর্দ করব। একদিকে তারা এটি বলছে, অপরদিকে তাদের ভিতরে প্রচন্ড গুসা, প্রচন্ড ক্ষোভ যে সেটার একটা প্রমাণ কিন্তু আমরা পেয়েছি গতকাল রাত্রে। এরকম একটা খবর হঠাৎ করেই চাউর হলো এবং ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য তিনি লাইভে এসে, জরুরি লাইভে এসে তিনি ঘোষণা করলেন যে আমরা খবর পেয়েছি সেনাবাহিনী 16টি জিপ নিয়ে তারা একটি অস্বাভাবিক মুভমেন্ট তাদের লক্ষ্য করা যাচ্ছে, তারা একটা কু করার চেষ্টা করছে। আপনারা অতি দ্রুত রাস্তায় বের হয়ে আসেন, তাদের এই চেষ্টা কোনো মতো অবস্থায় আমরা সফল হতে দিব না। এরপরে পিনাকি ভট্টাচার্যের এই ঘোষণার পরে বাংলাদেশের মানুষ কিন্তু প্রচন্ড সচেতন হয়ে গিয়েছিল, সবাই সজাগ হয়ে গিয়েছিল, রাস্তায় নামার জন্য তারা প্রস্তুত হয়ে গিয়েছিল। যার কাছে যা কিছু ছিল তাই নিয়ে তারা ওই তুরস্কের আদলে প্রয়োজনে তারা সেনাবাহিনীর ট্যাঙ্কের সামনে বুক পেতে দেবে, শুয়ে পড়বে, এরকম একটা মানসিকতা নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমে এসেছিল। পরবর্তীতে সেনাবাহিনী থেকে জানানো হলো যে না, এটি তাদের নিয়মিত মুভমেন্ট, তারা এই সময়ে প্রতি বছরই এই মুভমেন্ট করে থাকে। তবে কোথা থেকে যায়? পিনাকি ভট্টাচার্য যে প্রশ্নটি তুলেছে সেটি হচ্ছে, যদি এই ধরনের রেগুলার মুভমেন্ট হয়ে থাকে তাহলে এরকম একটা স্পর্শকাতর মুহূর্তে, এরকম একটা সংকটপূর্ণ মুহূর্তে, এরকম একটা পরিস্থিতিতে যখন এইরকম একটা অস্বাভাবিকভাবে এইরকম একটা সময়ে 8টি এপিসি নিয়ে এবং 16টি জিপ ভরে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে যাবে, অথচ তারা সিভিল প্রশাসনকে ইনফর্ম করবে না। সিভিল প্রশাসন এর কিছুই জানে না। তো সিভিল প্রশাসনকে যখন ইনফর্ম না করে এই ধরনের মুভমেন্ট হয়, তখন তো শঙ্কার কারণ রয়েছে, শঙ্কার কারণ আছে বই কি। এমন তো হতে পারে, এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না যে এটি মানুষকে পরীক্ষা করা হলো, যে দেখি আমরা একটু মুভমেন্ট করে দেখি বাংলাদেশের মানুষ কতটুকু সজাগ আছে, কতটুকু সচেতন আছে। এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না। হতে পারতো, এরকম হতে পারতো যে তারা গতকাল যখন এরকম বের হয়েছে তখন মানুষ নাক ডেকে ঘুমাচ্ছে, তখন মানুষের পরীক্ষা নেওয়া হয়ে গেল,
তারপরে এই সুযোগ বুঝে কাজ সেরে ফেলতো। কারণ সম্ভাবনা কোনো মতো অবস্থায় নাকচ করে দেওয়া যাচ্ছে না, যেহেতু আমাদের শঙ্কার কারণ ওই জায়গায় যে 56 জন তারা কিন্তু এই বিচার প্রক্রিয়াকে এখনো বানচাল করার জন্য চক্রান্ত করছে। এবং আজও যেটা জানতে পারলাম, ব্রিগেডিয়ার হাসান নাসিরের বরাতে এটা হচ্ছে সেনাপ্রধান কিন্তু ওই 56 জনের পক্ষে, অর্থাৎ তিনিও চান না যে এই বিচার প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে পরিচালিত হোক। তাহলে আমরা তো ভাই ঘর পোড়া গরু, আমাদের এখন সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। কারণ ইতিপূর্বেই বাংলাদেশে একবার দুইবার কু হয় নাই। আমরা শেখ মুজিবের সময় কু দেখেছি, বলা হয়ে থাকে ওই কুতে প্রায় 300 মতো সেনা সদস্য অংশগ্রহণ করেছিল। এরপর আবার কু হয়েছে, জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়েছে সেই সময়েও কিন্তু মাত্র 40 জনের একটা কু ছিল। তো 40 জনে যদি একটা কু হয় এবং জিয়াউর রহমানকে সেই দিন দুনিয়ার বুক থেকে বিদায় করে দেয়, তাহলে 16টি জিপে করে তো অনেক সেনাবাহিনীর প্রধান, এটি কিন্তু যথেষ্ট একটি কু করার জন্য, এটি যথেষ্ট। তাহলে যদি এরকম একটা ঘটনা ঘটে যেত, এই ঘটনা যখন ঘটে নাই, পিনাকি ভট্টাচার্যের এই ভিডিও বার্তার পরে এক শ্রেণীর মানুষ তারা ট্রল করছে, পিনাকি ভট্টাচার্যকে গালমন্দ করছে, দেশের মানুষকে বোকা ঠাওরাচ্ছে। আমরা তাদের চিনি, তাদের চরিত্র সম্পর্কে আমাদের জানা আছে, তারা কারা এটাও আমরা জানি। যদি এটি সফল হতো তাহলে অবস্থাটা কি হতো? এই লোকগুলো যারা আজকে ট্রল করছে, তারা শেখ হাসিনার ছবি বুকে জড়ায় রাস্তায় রাস্তায় মিছিল করত। আর যারা এই 24-এর গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা নতুন বাংলাদেশ এনেছে, যারা এদেশের মানুষকে একটা দুঃশাসন থেকে মুক্ত করেছে, আজকে সকালের ভিতরেই হয়তো একটা বন্যা বয়ে যেত। সুতরাং এখান থেকে আমরা কিন্তু একটা প্রমাণ পাই যে তাজুল ইসলামকে, চিফ প্রসিকিউটরকে সেনাপ্রধান এবং ডিজিএফআই যে হুমকি দিয়েছে বা শর্ত আরোপ করেছে, তারা যে বিচার প্রক্রিয়া চাচ্ছে না, বানচাল করতে চাচ্ছে, এটার সাথে কিন্তু একটা যোগ সাজস রয়েছে। কি বলেছে? শর্ত দিয়েছে সেনাপ্রধান যে আমরা যে 15 জনকে গ্রেপ্তার করেছি, এই 15 জন তাদেরকে পুলিশের হাতে আমরা সোপর্দ করব না, আমরা আদালতের কাছেও ছেড়ে দিব না, তারা আমাদের হেফাজতে আছে, আমাদের কাছেই থাকবে। তারা যখন আদালতে কোনো স্টেটমেন্ট দিতে, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে ওয়াকারুজ্জামানকে আইনের আওতায় আনতে হবে, তার অপরাধের তদন্ত করতে হবে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ চলাকালীন সময়ে সেনাবাহিনী গণহত্যা চালিয়েছিল, সেনাবাহিনীর গুলিতে অনেকে নিহত হয়েছিল। তো সেটা কার নির্দেশ হয়েছিল? এমনকি যে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা, এগুলোর সাথেও সেনাবাহিনী জড়িত, এটার তদন্ত কিন্তু চলছে। তো এগুলোর প্রেক্ষাপটে অ্যাডভোকেট তাজুল ইসলাম, আপনারা জানেন যে এই দুষ্কৃতিকারী গুম খুনে জড়িত সেনা অফিসারদের বিচারের আওতায় জানা হচ্ছে, গ্রেপ্তার করা হয়েছে বা যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, এটার অন্যতম অবদান অ্যাডভোকেট তাজুল ইসলাম। হ্যাঁ, প্রফেসর ইউনূসের অবদান আছে। ইউনূস নিজেও এ বিষয়ে বেশ কয়েকবার দেন দরবার করেছেন ওয়াকারের সাথে। ওয়াকার ইউনূসকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছিল যে না, আইসিটিতে না, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার হবে মিলিটারি ট্রাইব্যুনালে। কিন্তু না, ইউনূস অনার ছিলেন এবং তাজুল ইসলামরা অনার ছিলেন। বিশেষ করে ইউনূস যতই অনার থাকুক, তাজুল ইসলাম যদি সাহসিকতা দেখাতে না পারত, তিনি যদি দৃঢ়ভাবে এভাবে সামনে আগাতে না পারত, তাহলে এই বিচার আমাদের দেখা লাগতো না। তাজুল ইসলামের সাহসিকতা, এমনকি তাজুল ইসলামকে ধমক দিয়েছিল, হুমকি দিয়েছিল ওয়াকার, কিন্তু সবকিছু উপেক্ষা করে তাজুল ইসলাম এই বিচার করছেন, চার্জশিট দিয়েছেন, তদন্ত করেছেন। এবং এই তাজুল ইসলাম এই চলমান প্রেক্ষাপটে স্পষ্ট করে বলেছেন এটা একটা কঠিন বার্তা। পরমাণুভুক্ত 15 সেনা কর্মকর্তার বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালে আছে, আইনি ক্ষমতা আছে, এবং এর মধ্য দিয়ে একটা বার্তা দেওয়া, আপনারা যে যাই বলেন, আইনি ভিত্তি তো আছে এবং আমরা বিচার করতে পারবো। জনগণ এই বিচার চায়, এই বিচারে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, এবং কোর্টের কাছে প্রডিউস করতে হবে এই অফিসারদের। 22 তারিখের আগে সিভিল প্রশাসনের হাতে এই 15 জনকে হস্তান্তর করতে হবে। তারা থাকবে কেরানীগঞ্জ কারাগারে কিংবা গাজীপুরের কাশিমপুর কারাগারে। দর্শক, এই জায়গায় এই যে আত্মবিশ্বাসী কথা, পরমাণুভুক্ত 15 সেনা কর্মকর্তার বিচারের ক্ষমতা ট্রাইব্যুনাল আছে, এর অর্থ বিচার হবে নিশ্চিত। এবং আরো কয়েকটা মামলার টাইম লাইনে আছে,
পাইপলাইনে আছে। আপনার তো 2টা মামলা হিসাব নিকাশ নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছি। এই 15 জন 2টা মামলার সাথে জড়িত, কিন্তু আরো 2টা মামলা তদন্তাধীন, এবং গুমের সাথে জড়িত অনেকে মামলা করতে চায় না। সেগুলো যাতে করে, অভিযোগ যাতে করে, এই জন্য সরকার এনকারেজ করছেন। আর গুমের সাথে জড়িত ছাড়াও এই জুলাই আন্দোলন, কারফিউ চলাকালীন সময় কে কি করেছে, এগুলো নিয়ে তদন্ত হচ্ছে। অনেকে বলছে যে ওয়াকারের স্ত্রীর কোনো অবৈধ সম্পদ আছে কিনা সেটা নিয়েও দুদক হয়তো নাড়াচাড়া করবে একটা পর্যায়ে। আর ওয়াকারের নিজে ওই হেলিকপ্টার থেকে গুলি করা, লেথাল ওয়েপন ব্যবহার করা, সরাসরি গুলি করে মানুষ হত্যা করেছে, এটা ছবি আছে, ভিডিও আছে এই জুলাই আন্দোলনের সময়। তো এগুলো কেন এবং কার নির্দেশে হয়েছে? এমনিতে কারফিউ জারি করলে সেটা বাস্তবায়ন করতে কিছু কঠোরতা দেখানো, এটা ঠিক আছে, লাঠিচার্জ করতে পারে, অনেক কিছুই করতে পারে, কিন্তু মানুষকে হত্যার উদ্দেশ্যে গুলি করা এটা মানবতা বিরোধী অপরাধ। হেলিকপ্টার থেকে গুলি করা, এটা কারা করেছে, কিভাবে করেছে? এইসব জায়গায় ওয়াকার নিজেই ফেসে যায় কিনা, ওয়াকার নিজেও ভয় করছে। এটা তাজুল ইসলামদের যে কঠোরতা এবং নানান মহল যেভাবে দাবি করছে, জুলাই আন্দোলনের সময় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে পর্যালোচনা হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। যেসব বার্তা আসছে তাতে তদন্ত হবে। সরাসরি ওয়াকার জড়িত থাকলে তিনিও বাঁচতে পারবেন না, তার বিরুদ্ধে পদক্ষেপ আসবে। আর তিনি জড়িত না থাকলে তার বিরুদ্ধে পদক্ষেপ আসবে না। তো এই প্রশ্নটা কিন্তু আসতো না। আমি যেটা বলেছি যে হ্যাঁ, যদি ওয়াকার জুলাই আন্দোলনের সময় গুলি নিয়ে দিয়েও থাকতেন, তারপরে তিনি মাপ পান, ক্ষমা পান। কিভাবে? ওই যে তিনি শেষে ভালো হয়ে গেছেন। এটা হয় যুদ্ধের সময়, পক্ষ চেঞ্জ করলে আগের অপরাধ ক্ষমা হয়। যদিও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না, কখনো ক্ষমা হয় না, এটা আলাদা আলোচনা। তারপরও যেহেতু এটা অনেকটা পলিটিক্যাল ব্যাপার, ওয়াকার যদি একদম সঠিক লাইনে আসতে পারতেন, ইউনূসের সাথে সঠিক লাইনে চলতেন, এর শেষে যদি এই ঘাটতারামি অথবা ভারতের লাইনে না চলতেন, তাহলে তার কিছুই হতো না। তিনি নতুন বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে পারতেন এবং জাস্ট অভিযুক্ত বা পুরনো গুম খুনের অপরাধীদের বিচার হতো, অথবা জুলাই আন্দোলনে যারা সরাসরি গুলি করেছে সেনাবাহিনী, তাদের বিচার হতো। কিন্তু তিনি সেই লাইনে আসেননি, অনেক অঘটনের চেষ্টা করেছেন। এ কারণে ওয়াকার নিজেই ঠিক তেমনি বর্ষি গাইটা দিছে অনেক আগেই, কিন্তু সুতা ছাড়তেছিল। ওই সুতা ছাড়ার মধ্যে একটা মাস ছুইটা গেছে ভাই। শুনতেছি এই সিলেট দিয়া কোন তামাবিল দিয়া পার হয়ে গেছে ওই দেশে। উনি লেফটেন্যান্ট কর্নেল কি যেন নাম, আচ্ছা নামটা এখন মনে থাকলো, কমুনা দরকার নাই অত গভীরে যাওয়ার, আপনারা সবাই জানেন। কিন্তু বাকি মাছগুলা বাইর হইতে পারে নাই ভাই, ছুটতে পারে নাই। ওই যে আস্তে আস্তে এখন কাছে টাইনা নিয়ে আসছে, সবই ক্যান্টনমেন্টের মধ্যে আছে। 15 জন আছে, 15 জন ভাগতে পারে নাই। আর ওই বাকি 15 জন এখন একদম কাছাকাছি, নিচ দিয়া কিন্তু অলরেডি জাল পাইতা ফালাইছে। এখন শুধু টাইনা তুলবে, মানে হাত করা লাগাবে। আজকে ক্যান্টনমেন্ট থেকে সরাসরি জানায় দিছে আমরা ন্যায় বিচারের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। সে অন্যায় যেই করুক না কেন ওনারা মাইনা নিছে ভাই। এবং ওনারা এমন কথাও বলছে, এই যে গুম খুন কমিশন থেকে যারা যখন যেভাবে সাহায্য চাইছে আমাদের কাছে, আমরা সেইভাবেই সাহায্য করছি। এমনও ঘটনা আছে যে ওনারা কথা বলতে চায় এমন একজনের সঙ্গে, যে হচ্ছে এখন কুমিল্লা নাইরে বরিশাল, আমরা তাকে ঢাকা আনাইছি এবং তাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিছি। আসলেই সেটা করছে। হ্যাঁ ভাই করছে, তো না করলে এই যে আয়না ঘরের যায় টাইলস খুঁজা বাইর করতে পারতো? ক্যান্টনমেন্টে ঢুকার জন্য পারমিশন লাগে না, অনুমতি লাগে না, ওনারা অনুমতি দিছে বলেই কিন্তু হয়েছে। কিন্তু এই অনুমতিটা এত গোপন রাখা হয়েছে, কোন কমিশনারের তদন্তটাকে না অনেক গোপনে রাখা হয়েছে। আলোচনায় কেন আনে নাই জানেন? ডক্টর ইউনূস স্যারের তো ওই স্বভাব নাই। 2 দিন পর পর বা 1 দিন পর পর বা প্রতিদিন ক্যামেরার সামনে আসবে আর কিছু কথা বলবে। বেশি কথা বললে তো মুখ দিয়ে ফাঁস হয়ে যাবে ভাই, কথা বাইরে হয়ে যেতে পারে। উনি তো কম কথার লোক, যার জন্য কোনো আলোচনায় আসে নাই। আর আমরা সবাই বলা বলি করতেছিলাম ডক্টর ইউনূস দেশ চালাইতে পারবে না, ওনার কোনো ক্ষমতাই নাই, ওনার কোনো যোগ্যতাই নাই। ভাই ওনার যোগ্যতা উনি কিভাবে দেখাবে? আইন শৃঙ্খলা বাহিনী যদি তার কাজটা ঠিক মতো না করে, উনি যাবে আসামি ধরার জন্য কুমিল্লায় 14 গ্রামে, উনি যাবে? উনি তো যাবে না। উনি যাদের পাঠাবে, ওই যে বললাম না ইউনিট করা আছে, একটু আগে বললাম যে একটা ছবি বানাইবার জন্য অনেকে সহযোগিতা লাগে, বিভিন্ন ইউনিট কাজ করে। এখন ওনার প্রশাসনের ইউনিট যদি ঠিক মতো কাজ না করে, উনি কি করবে? আর এই কাজ না করার পিছনে কাদের ষড়যন্ত্র এখন তো পরিষ্কার, আপনারা বুদ্ধিজীবীরা। আর ওনাকে এই বিফল দেখাইবার জন্য কি কি ষড়যন্ত্র হচ্ছিল এখন তো আয়নার মতো পরিষ্কার। এখন সত্যটা সামনে বলার চেষ্টা করেন সবাই। ডক্টর ইউনূস স্যারকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আইসা এখন সরি বলেন। এখন না বললো নভেম্বরে সরি বলতে বাধ্য হবেন। নভেম্বরের চমক তো ভাই বিশাল চমক, বললাম না ভূমিকম্প হয়ে যাবে, ভূমিকম্প।
কারণ এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে দেখবেন অনেকেই জড়িত। এমনও হইতে পারে কোন রাজনৈতিক দল জড়িত, বড় বড় রাজনীতিবিদরাও জড়িত হইতে পারে ভাই, দুই একজনের নাম চলে আসতে পারে। দেখেন এমনও ঘটনা ঘটতে পারে নভেম্বরের পরে অনেকে আশা করতেছে আমি নির্বাচন করুম, দেখা গেল সে নির্বাচন করতে পারলো না, কারণ ওই বিডিআর হত্যাকাণ্ডের সাথে সেও জড়িত। এরকম ঘটনা হইতে পারে, আমরা নভেম্বরের জন্য অপেক্ষা করি। দেখেন ডক্টর ইউনূস স্যার একটা কথা খুব গুরুত্ব দিয়া বলছিল যে আমরা এমন কিছু কাজ করে যেতে চাই যেন কোনোভাবেই যেন আর স্বৈরা শাসক জন্ম না নিতে পারে, অথবা স্বৈরা শাসক এই বাংলাদেশে ইন না করতে পারে, অথবা পার্শ্ববর্তী দেশ থেকে যেন কোনো অপকর্ম, কোনো ষড়যন্ত্র আর জীবনও না করতে পারে। আমরা সেই সব রাস্তাগুলো বন্ধ করতে চাই। উনি নিজে বলছে ভাই আমরা সেই রাস্তাগুলো বন্ধ করে দিলেই আমাদের দেশটাকে আর কেউ রুইখা দাঁড়াইতে পারবে না। উনি বলছিল না বাংলাদেশ আছে এমন একটা পজিশনে চীন আর ভারতের মাঝখানে, চীন আর ভারত যদি আকাশে উঠতে চায় সে হাওয়াতে আমরাও আকাশে উইরা যাব। ডক্টর ইউনূস স্যার বাংলাদেশটাকে কতটা ভালোবাসে আপনারা কি বুঝতে পারছেন না? আমার মনে হয় বুঝতে পারছেন, যদি একটুখানি চিন্তা করেন তাইলেই বুঝতে পারবেন। দেখেন কাদেরকে আসামি বানাইছে, যারা আসামি তাদের নিয়ে টক শোতে এসে কথা বলতে তো এখন মানুষ ভয় পায়। খেয়াল করে দেখেন তাদের নিয়ে কোনো আলোচনা নাই, ওই আলোচনা চলতেছে অন্য সাবজেক্ট নিয়ে, কারণ ভয়। কেন ভয় পায় জানেন? গত 15-16 বছর বলবো কেন, আমি গত 54 বছরই এই ক্যান্টনমেন্ট থেকেই ভাই এই মিডিয়া কন্ট্রোল করতো। এই যে পত্র পত্রিকার যত হেডলাইন দেখেন না তাদের অনুমতি নিয়ে ছাপায়। কারণ কি জানেন? দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।